2027 সালে সাউথ কোরিয়া, চায়না অথবা মালয়েশিয়া থেকে ইউরোপের দেশগুলোতে আসতে চাও, তাদের জন্য এই ভিডিওটি। তো তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হবে এবং আরেকটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে তোমার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। তোমার যে পড়াশোনা দিবে, যে তোমার একটা মোটিভেশনাল ইন্টারভিউ হতে পারে, বা তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হও তাহলে তোমার হয়তোবা যে শর্টলিস্ট বানানোর পরে প্রত্যেকটা ইউনিভার্সিটির যারা অ্যাডমিশন অফিসার থাকে বা ইন্টারন্যাশনাল বাবা অথবা মা যদি স্পন্সর হয়, তাদের যেই ব্যাকগ্রাউন্ড বিভিন্ন কান্ট্রি অনুযায়ী ব্যাংক স্টেটমেন্টটা বিভিন্ন রকম হয়। অলরেডি আমার চ্যানেল তোমরা যারা 2027 সালে সাউথ কোরিয়া, চায়না অথবা মালয়েশিয়া থেকে ইউরোপের দেশগুলোতে আসতে চাও, তাদের জন্য এই ভিডিওটি। সো তোমাদের যদি 3টা ডকুমেন্টস রেডি থাকে তাহলে তুমি 2027 সালের ফেব্রুয়ারি ইনটেকের জন্য ইউরোপের দেশগুলোতে, বিশেষ করে পোল্যান্ড, লাটভিয়া কিংবা হাঙ্গেরির মতো দেশগুলোতে চাইলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো কোনো রকমের ঝামেলা ছাড়াই। তুমি ফেব্রুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে চাও সাউথ কোরিয়া, চায়না অথবা মালয়েশিয়া থেকে, তাহলে তোমার কী কী ডকুমেন্টস লাগবে আমি সেটা বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে তোমার পাসপোর্ট, তারপর তোমার এসএসসি, এইচএস এর ডকুমেন্টস অলরেডি সেটা তোমার কাছে থাকবে। আর লাস্ট যে ইম্পর্টেন্ট একটা ডকুমেন্টসের কথা বলছি সেটা হচ্ছে তোমার ট্রান্সক্রিপ্ট। তুমি এই দেশগুলোতে যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো ওই ইউনিভার্সিটি ট্রান্সক্রিপ্ট অফ রেকর্ডটা লাগবে। এখন প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে পাস থাকতে হবে। হ্যাঁ, তুমি যদি কোনো বিষয় যদি বা কোনো সাবজেক্ট যদি তুমি রিটেক নিয়ে থাকো সেটা হয়তো বা সেটা আলাদা ব্যাপার, বাট তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে তোমার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। তোমার যে পড়াশোনা তুমি ইংলিশে কন্টিনিউ করতেছো সেটার একটা ডকুমেন্টস তোমার অবভিয়াসলি লাগবে। সো পাসপোর্ট থেকে শুরু করে তোমার এসএসসি, এইচএসসি এবং প্রেজেন্ট ইউনিভার্সিটি যদি ট্রান্সক্রিপ্ট আর মিডিয়াম অফ ইনস্ট্রাকশন তোমার কাছে রেডি থাকে তাহলে তুমি ফেব্রুয়ারি ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে পারছো। তোমার এডুকেশনাল ডকুমেন্টস রেডি করার পর আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে তোমাকে ইউনিভার্সিটি ফাইন্ড আউট করা। সো তোমার যদি কোনো স্পেসিফিক কান্ট্রি নিয়ে যদি তোমার কোনো প্ল্যান থাকে, ওই কান্ট্রি অনুযায়ী তোমাকে ইউনিভার্সিটিগুলো শর্টলিস্ট করে ফেলতে হবে। আর ইউনিভার্সিটি শর্টলিস্ট কীভাবে করবে সেটা তুমি গুগলে গিয়ে যে ইন্ডিভিজুয়াল কান্ট্রিগুলো আছে, কান্ট্রিগুলোর ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিগুলো সার্চ করে বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো সার্চ করে তুমি একটা শর্টলিস্ট বানাবা। শর্টলিস্ট বানানোর পরে প্রত্যেকটা ইউনিভার্সিটির যারা অ্যাডমিশন অফিসার থাকে বা ইন্টারন্যাশনাল কোরিলেশনাল অফিসার যারা থাকে তাদেরকে তুমি মেল করবা তোমার প্রোফাইলটা, তারাই তোমাকে গাইডেন্স দিবে যে তোমাকে নেক্সট কী করতে হবে। সো তোমার যদি ওভারঅল এই ডকুমেন্টসগুলো রেডি থাকে এবং এতটুকু পর্যন্ত তুমি করতে পারো, থার্ড স্টেজের কাজ হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করা, যেটা খুবই ইম্পর্টেন্ট। সো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে তোমার বেশ কিছু ডকুমেন্ট লাগে না, অলরেডি আমি যে ডকুমেন্ট কথা বলছি সেই ডকুমেন্টগুলো তো লাগবেই। প্লাস হচ্ছে তোমাকে তোমার যে অ্যাপ্লিকেশন ফিটা আছে, অ্যাপ্লিকেশন ফিটা তোমাকে ট্রান্সফার করতে হবে ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি যখন তুমি ট্রান্সফার করবা, অবভিয়াসলি একটা রেফারেন্স নাম্বার আছে, সেটা তুমি মেনশন করে দিতে হবে তোমার অ্যাপ্লিকেশন ফি এর মধ্যে। সো এরপর অ্যাপ্লিকেশন করে ফেলার পর তোমাকে তারা একটা কন্ডিশন দিবে যে তোমার একটা মোটিভেশনাল ইন্টারভিউ হতে পারে, বা তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হও তাহলে তোমার হয়তোবা যে কোনো ধরনের এমসিকিউ টেস্ট বা কম্পিউটার টেস্ট, যে কোনো একটা টেস্ট হতে পারে। সো এই টেস্টগুলো দেওয়ার পর তারা তোমাকে একটা কন্ডিশনাল অফার লেটার দিবে যেখানে তোমার টিউশন ফিটা তোমাকে পে করতে হবে। সো টিউশন ফি পে করার পরে তারপর তুমি তোমার ফাইনাল অফার লেটারটা পাবা। সো এই কাজগুলো করতে হয়তোবা তোমার 2 থেকে 3 মাস সময় চলে যাবে। দ্যাট মিনস তুমি যদি ফেব্রুয়ারির জন্য আগাতে চাও তাহলে তোমার জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের মধ্যেই এই কাজগুলো শেষ করে ফেলতে হবে, তোমার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে তোমার অফার লেটার পর্যন্ত। তো তোমার অফার লেটার চলে আসার পরে তোমাকে কি করতে হবে, তুমি যদি ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়ে থাকো, এরপর তোমার কাজ হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট, সোর্স অফ ফান্ড, এই ডকুমেন্টগুলো রেডি করা। আর তুমি এগুলো কীভাবে রেডি করবা, সাপোজ তুমি যদি লাটভিয়ার জন্য অ্যাপ্লাই করে থাকো সেক্ষেত্রে তোমার হচ্ছে ইনকাম সোর্স তোমার বাবা অথবা মা যদি স্পন্সর হয়, তাদের যেই ব্যাকগ্রাউন্ড বা তারা যে জব করে বা যদি বিজনেস করে বিজনেসের ডকুমেন্টস লাগবে, জব করলে জব সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন, এই ডকুমেন্টসগুলো তোমার লাগবে। দেন হচ্ছে তোমার ব্যাঙ্ক স্টেটমেন্ট। তোমার বিভিন্ন কান্ট্রি অনুযায়ী ব্যাঙ্ক স্টেটমেন্টটা বিভিন্ন রকম হয়। অলরেডি আমার চ্যানেলে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে ভিডিও আছে। সো তুমি চাইলে পোল্যান্ড, হাঙ্গেরি বা লাটভিয়ার এই ভিডিওটা তুমি দেখতে পারো যে কীভাবে তুমি ব্যাঙ্ক স্টেটমেন্টটা রেডি করবা। আমি এই ভিডিও লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। দেন আমি যে কথা বলছিলাম যে ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করার ক্ষেত্রে প্রত্যেকটা দেশে তোমার আলাদা আলাদা করে তোমাকে চেক করতে হবে যে কোন দেশের জন্য তোমার কয় মাসের জন্য স্টেটমেন্টটা চাচ্ছে, বা ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করতে গেলে কী কী ডকুমেন্টস তোমাকে শো করতে হবে। সো তোমার সোর্স অফ ফান্ডের জন্য তোমার গেল বাবা অথবা মায়ের যে জব বা বিজনেসের ডকুমেন্টস, আর ব্যাঙ্ক স্টেটমেন্টের জন্য কান্ট্রি ওয়াইজ হচ্ছে স্পেসিফিক রিকোয়ারমেন্টস। এরপরে তোমার এই ডকুমেন্টগুলো রেডি করা হয়ে গেলে তোমাকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, যেটা খুবই ঝামেলার কাজ। বিভিন্ন দেশ অনুযায়ী সেটা ঝামেলা। যদি লাটভিয়ার ক্ষেত্রে বলি তাহলে খুবই ঝামেলা, পোল্যান্ডের ক্ষেত্রে গেলে হয়তো বা একটু ইজি, আর হাঙ্গেরির ক্ষেত্রে হলে খুবই ইজি।
সো তুমি যদি লাটভিয়ার জন্য বা পোল্যান্ডের জন্য বা হাঙ্গেরির জন্য 2007 জন্য অ্যাপ্লাই করে থাকো, তাহলে তোমাকে মিনিমাম অক্টোবর নভেম্বরের মধ্যে অ্যাপয়েন্টমেন্টটা ম্যানেজ করে সবগুলো ডকুমেন্ট গুছিয়ে ফেলতে হবে। কারণ বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লিকেন্ট আছে বা বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লিকেশন করে তাদের জন্য ইন্ডিয়া গিয়ে বা বিভিন্ন দেশগুলোতে গিয়ে এম্বাসি ফেস করতে সেটা খুবই ঝামেলা। আর হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা প্রবলেম, বা ইন্ডিয়ান ভিসার জন্য যদি ইন্ডিয়া যেত সেটা তো প্রবলেম আছে। সো তোমরা যারা এই দেশগুলোতে আছো তোমাদের জন্য খুবই ইজি মুভ করাটা। আর যাদের হচ্ছে গাইডলাইন্স লাগবে এই দেশগুলো থেকে তুমি কীভাবে ইউরোপের দেশগুলোতে মুভ করবা, তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট লিস্ট অনেকের কাছে আছে, আর যাদের কাছে নেই তারা চাইলে ভিডিও ডিসক্রিপশন থেকে আমার কন্ট্যাক্ট নাম্বারটা নিতে পারো। সো আমি এত ডিটেল কথা বলবো না এই ভিডিওতে, অনলি আমি জাস্ট আইডিয়া দিয়ে দিলাম যে তোমরা যারা চায়না, সাউথ কোরিয়া বা মালয়েশিয়াতে থাকো তোমরা চাইলে খুব ইজিলি মুভ করতে পারো ইউরোপের দেশগুলোতে। তাদেরকে একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিওটা করা, কারণ অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছে বা অনেকে জানতে চেয়েছে এই দেশগুলো থেকে কীভাবে ইজিলি হচ্ছে ইউরোপে মুভ করা যায়। সো আমি বললাম কী কী ডকুমেন্টস লাগতে পারে, বা তোমার ব্যাংক স্টেটমেন্ট, স্পন্সর নিয়ে আমি একটু আইডিয়া দিলাম। এরপর তোমার ইউনিভার্সিটির সাথে তোমার একটা ভালো কমিউনিকেশন তোমাকে মেনটেন করতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস ব্যাপার, সেটা হচ্ছে যে তুমি বাংলাদেশে নেই, তুমি সাউথ কোরিয়াতে আছো বা চায়নাতে আছো বা মালয়েশিয়াতে, সেখান থেকে এম্বাসি ফেস করা খুবই ইজি বাংলাদেশের তুলনায়। তো তোমরা যারা অলরেডি দেশের বাইরে আছো তোমাদের জন্য এত কিছু হ্যাসেল তোমাদেরকে নিতে হবে না, তোমরা ইজিলি চাইলে মুভ করতে পারো ইউরোপের দেশগুলোতে। সো আশা করি এই ভিডিওটা সবার কাজে আসবে, বা ইন ফিউচার যদি এটা নিয়ে আরও ডিটেল কোনো ভিডিও চাও আমাকে কমেন্টে জানাতে পারো, বা কোনো ইনফরমেশন যদি জানতে চাও আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো। আমার ডিটেলস ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে। সো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।